টি-20 বিশ্বকাপ হচ্ছে না খেলা, তার পরিবর্তে অদম্য টি-20 কাপ নিয়ে বিসিবি শুরু করতে যাচ্ছে আরেকটা অ্যাসাইনমেন্ট, যেখানে 3 দল খেলবে। আসলে কি এই টুর্নামেন্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেটে যে ক্ষতিটা হয়েছে বিশ্বকাপ না খেলে, সেটা কি পূরণ করা যাবে কিনা? আর ক্রিকেটারদের আসলে যে পরিমাণ ব্যস্ততা থাকার কথা ছিল, সে থাকার মাধ্যমে তারা কি ছন্দটা ফিরে পাবে কিনা, সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন প্রিয় সাংবাদিক সঞ্জয় শাহপিয়াল। সঞ্জয় শাহপিয়াল, আপনাকে স্বাগত খেলা যোগে। আমরা দেখতে পাচ্ছি অদম্য টি-20 কাপ শুরু হচ্ছে, যেখানে 3টা দল খেলবে, প্রাইজ মানি 2.5 কোটি টাকা। কথা হলো যে বিশ্বকাপের যে অভিজ্ঞতা, সেটা তো নিশ্চয়ই এটা দিয়ে মানে পূরণ হওয়া সম্ভব না, মেকআপও সম্ভব নয়। তবে এই টুর্নামেন্ট কতটা ইতিবাচক হিসেবে দেখছেন, এবং ক্রিকেটাররা মনস্তাত্ত্বিকভাবে কতটা নিজেদেরকে ফিরে পেতে পারেন? আপনি যেটা বললেন যে নাহিয়ানো যেটা বললেন যে আমরা কেউ দেখতে চেয়েছিল কক্সবাজার, তাকে দেখানো হচ্ছে আসলে হাতির ঝিল। তো আমি মনে করি যে ঠিক আছে, এখানে যারা ক্রিকেটাররা টি-20 খেলতে পারছে না, ওয়ার্ল্ড কাপটা সবাই আমরা দেখছি যে তারা খেলছে, এখন আমরা নিজেরা খেলবো, এটা ছাড়া আসলে কি আর করা আছে। এখানে থেকে যেটা হতে পারে যে 2.5 কোটি টাকা যে টাকার অঙ্কটা বলা হচ্ছে, হয়তো কিছু ক্রিকেটার এখান থেকে আর্থিকভাবে কিছু লাভবান হবে। এর বাইরে আমি মনে করি না দর্শকদের জন্য খুব বেশি কিছু থাকবে, কারণ আপনি দেখেন বিপিএল দেখতে দেখতে এমন একটা বিপিএল এখনো হজম হয়নি, তার উপর আবার এখন আপনি একটা মিনি টি-20 করছেন, এটা কতটা হজম হবে কিংবা বদহজম হবে কিনা জানি না। কারণ আপনার দর্শকরা কিন্তু আমরা দেখেছি মিরপুরের টি-20 কখনোই কিন্তু খুব আকর্ষণীয় হয় না, এবং সেখানে আপনি আবার 3টি দল নিয়ে 4 দিনের জন্য করছেন। এবং এখানে যেটা হয়েছে যে ক্রিকেটারদের এবং মিডিয়ার, এবং আপনি জানেন যে মিডিয়াকে সব এন্ট্রি আসলে তারা একটা এমবার্গো দিয়েছে, এই বিষয়টা আমি আসবো। সুতরাং এই টি-20 নিয়ে মিডিয়ার আগ্রহটাও কতটা থাকবে, এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। অবশ্যই আমরা যেমন বিপিএল দেখেছি, বিপিএলে কিছু স্পেসিফিক ম্যাচ ছাড়া কিন্তু মোটামুটি দর্শক খরাই কেটেছে, এবারের সিলেট পর্ব বলি বা ঢাকা পর্ব বলি, সেখানে তারপরেও বিপিএল দলকে সাপোর্ট করা একটা মানে ব্যাপার তো থাকে, আঞ্চলিকতার ভিত্তিতে। বাট এখানটাতে আসলে যে দুর্বার, তারপর হচ্ছে গিয়ে ধূমকেতু, দুরন্ত, সো মানে পাবলিক কাকে সাপোর্ট দিতে যাবে? মানে আমি কেন খেলা দেখতে যাব? আসলে যে 100 টাকার টিকিট সর্বনিম্ন 1000 টাকার টিকিট পর্যন্ত রয়েছে, সো আমি কেন যাব? আসলে কাকে সাপোর্ট করতে যাব? কি খেলা দেখতে যাব? মানে আমাদেরকে আসলে সাকিব, তামিম, ওই লেভেলের কোনো প্লেয়ার এখন পর্যন্ত আমরা পেয়েছি কিনা যে শুধুমাত্র ওই প্লেয়ারের উপর ভরসা করে আমরা বা ওই খেলোয়াড়ের খেলা দেখতে আমরা যাব? সেটা আপনি যেটা বললেন, নামগুলো দেখে মনে হচ্ছে যে 3D একটা টুর্নামেন্ট, সব ডি দিয়ে নামকরণ করা হয়েছে, এবং এখানে আপনার কোনো মিনিংস নেই আসলে। আমি মনে করি যে দলের নামগুলা কিংবা যেটা দেয়া হয়েছে, এটা আপনি কাকে সাপোর্ট করবেন, কোন তারকাকে সাপোর্ট করবেন। আপনি যেটা বললেন যে সাকিব, তামিম, এদের যাওয়ার পরে কিন্তু একটা শূন্যতা আছে, ওরকমভাবে স্টার প্লেয়ার চলে আসেনি। তো সব মিলিয়ে, এবং মিরপুরে খেলা, এটা যদি চিটাগাংয়েও হতো, আমার মনে হয় যে চিটাগাং এবার বিপিএল মিস করেছে, চিটাগাং এমন কিছু হলে হয়তো বা কিছু দর্শক হতো। এবং আমি আবারও যেটা বলছি যে এই টুর্নামেন্টটা এমন তড়িঘড়ি করে করা হয়েছে, কিংবা যেভাবেই করা হোক না কেন, এখানে কিন্তু মিডিয়ার একটা পার্ট কিন্তু আপনি মিউট করে রেখেছেন। সুতরাং এটা নিয়ে আগ্রহ কতটা থাকবে কিংবা প্রচার কতটা পাবে, এটা আমার সন্দেহ আছে। আমরা দেখতে পাচ্ছি বিপিএল এখন পর্যন্ত সবার পারিশ্রমিক মোটামুটি 2-1টা ফ্র্যাঞ্চাইজি ছাড়া অনেকেরই পারিশ্রমিক বাকি আছে প্লেয়ারদের। সেক্ষেত্রে বিসিবি যে দলটাকে সামলেছে চট্টগ্রামে, তারাও আসলে ফুল পারিশ্রমিক পায়নি সেই ক্রিকেটাররা। তো সেই পারিশ্রমিক এখন পর্যন্ত দেওয়া হয়নি। তার আগে আমি 5, 6, 7 ফেব্রুয়ারি এই 3 দলের টুর্নামেন্ট মাঠে গড়াবো, 2.5 কোটি টাকা দেবো। সো এইসব স্টানবাজি না করে, যেটা প্রফেশনালিজমের জায়গা থেকে টাকাগুলো ক্লিয়ার করে দিয়ে চট্টগ্রামে টাকাগুলো বিপিএলের, তারপর আরেকটা অ্যাসাইনমেন্ট ধরা, এভাবে তো করা যেত। সেটাই বিপিএল এ যে টাকা বকে আছে, এবং ঢাকা মাত্র 27% দিয়েছে আমরা জানি। তো এইগুলো আসলে মিডিয়াতে চলে এসেছে, এবং চলে আসার কারণে মিডিয়া আসলে এখন ভালো না। মানে আপনি মিডিয়াকে বাদ দিয়ে আপনি আরেকটি টুর্নামেন্ট করছেন, তাহলে আমরা কি নিয়ে করবো আসলে? আপনি যেটা বললেন যে টি-20 ব্যর্থতা, টি-20 বিশ্বকাপ আমরা খেলতে পারছি না, এই ব্যর্থতাটা ঢাকতেই কিন্তু তারা বহু চেষ্টা করছে, অনেক কিছু দিয়ে চেষ্টা করছে, এবং সেটাই একটা পার্ট আছে এই টি-20 টুর্নামেন্টটা। আমরা দেখতে পাচ্ছি যে বিসিবি থেকে তো আসলে এমবার্গো দিয়েছে, যেটা আপনি বারবার বলছেন যে সাংবাদিকরা বিসিবিতে ঢুকতে পারবেন না। এখন কথা হচ্ছে বিসিবিতে এমন কি আছে, এমন মানে রহস্য কি লুকানো আছে, যেটা আসলে গণমাধ্যম দেখাতে পারবে না, বা কার কাছ থেকে বিসিবি পরিচালকরা লুকোতে যাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি কিছু পরিচালক রয়েছেন, একজন পরিচালক তিনি দুর্নীতির অভিযোগে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আরেকজন পরিচালক সরে গেছেন, মনে হচ্ছে যে আরও কয়েকজন চলে যাবেন। সো নতুন সরকার আসার আগে এই পরিচালকদের সরে যাওয়া কি অনেকটা ইঙ্গিত করে না যে তারা এই বোর্ডের ব্যর্থতা ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন? না, সেটা আপনি দেখেন যে আমাদের মিডিয়াকে যেটা আপনার এমবার্গো দেওয়া হয়েছে, যে ম্যাচ ছাড়া এবং প্রেস কনফারেন্স ছাড়া, মোদ্দা কথা হচ্ছে যে তারা না ডাকলে মিডিয়া যেতে পারবে না। তো এখানে মিডিয়া কি বাঘ নাকি ভাল্লুক? তাদেরকে এত ভয় কেন? আপনি মিডিয়াকে কেন এত ভয় পাচ্ছেন?
আপনি তখনই ভয় পাচ্ছেন আপনি যখন নাকি যুক্তির জায়গায় আপনি সন্দেহ করছেন এবং ব্যর্থতা ঢাকছেন আপনি অজুহাত দিয়ে, তখন কিন্তু নিজের ছায়াকেও ভয় লাগে মানুষের। তো সেই বিসিবি সেই আতঙ্কে আছে, তারা এখন নিজেদের ছায়াকে ভয় পাচ্ছে। আপনি দেখেন এক একটি স্টেক হোল্ডারদের কিন্তু তারা বন্ধহীন করে ফেলছে। প্রথমে যদি আপনি ক্লাবগুলো ধরেন, ক্লাব 45টার মতন ক্লাব এই বিসিবির উপর আস্থা নেই, এই বোর্ডের উপরে। তারপরে আপনি ক্রিকেটারদের সঙ্গে যেটা হলো, তারা প্রতারিত বোধ করলেন যে আপনি একটা তাদের কথা দিলেন, পরে সেই পরিচালককে আবার দায়িত্ব দিলেন। তারপরে আপনার ইন্টারন্যাশনাল আইসিসির বোর্ড মিটিংয়ে যেটা হলো যে আপনি ভোটিংয়ে হেরে গেলেন, চুনকালি পড়লো, তারপরে আপনি এখন আবার সাংবাদিকদের এম্বার্গো দিচ্ছেন। তাহলে আপনার স্টেক হোল্ডার কারা? আপনি কাদের সঙ্গে কথা বলছেন? আপনি বন্ধু কারা? তো এক এক করে আসলে আমিনুল ইসলাম বুলবুল তিনি যেটা করছেন, এবং আপনি একটু অবাক ব্যাপার যে এই বুলবুল ভাইয়েরই প্রথম টেস্ট সেঞ্চুরি 2000 সালে 11 নভেম্বর এক সিনিয়র সাংবাদিক লিখছিলেন তার ফেসবুক স্ট্যাটাসে যে সেদিন কিন্তু সরকারি বন্ধ ছিল, পত্রিকা বন্ধ ছিল, কিন্তু শুধুমাত্র বুলবুল ভাইয়ের সেঞ্চুরি এমন একটা ঐতিহাসিক দিন, পত্রিকায় স্পেশালি বের হয়েছিল তার পরের দিন, এই সাংবাদিকরাই করেছিল। তো মিডিয়া এত কেন আপনাদের চক্ষুশূল হয়ে গেল? সেটাই আসলে সঞ্জয় সাহেব, আমরাও সেটা ভাবছি যে প্রথমত ক্লাবগুলোর সাথে একটা বৈরিতা তৈরি করা হলো, এরপর ক্রিকেটারদের সাথে দূরত্ব তৈরি করা হলো, এখন মিডিয়ার সাথে দূরত্ব তৈরি করা হচ্ছে। আসলে আমিনুল ইসলাম বুলবুল যিনি কিনা আসলে বিসিবিকে ইউনাইটের মধ্যে নিয়ে আসবেন, একটা ইউনাইটেড করবেন, সেই জায়গা থেকে তিনি ডিভাইডেড হচ্ছেন কেন? মানে এরকম মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন কেন? আসলে আমার মনে হয় যে তিনি আসলে নিজের সিদ্ধান্ত নিতে পারছেন না, কিংবা নিতে চাচ্ছেন না। আসলে আমার মনে হচ্ছে যে বিসিবি পাওয়ার্ড বাই অ্যানাদার ওয়ান, আমার মনে হচ্ছে এই বিসিবি আসলে এইটা না, এটার একটা ছায়া বোর্ড আছে, তারাই বিসিবি চালাচ্ছেন এবং সেখান থেকে আসলে সিদ্ধান্তগুলো আসছে। এবং আমরা যেটা দেখেছি অতীতে এবং সব কিছু মিলে, যে বিসিবি কিন্তু ক্রিকেট রিলেটেড যারা তাদের সঙ্গে পরামর্শ করেন, সব কিছু সিদ্ধান্ত নেন, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। তারা বারবার হেরে যাচ্ছেন, কূটনীতিকে হেরে যাচ্ছেন, সব কিছুতে হেরে যাচ্ছেন। আপনি খেলা নেই, ইন্টারন্যাশনাল খেলা নেই, আপনার স্পন্সর নেই, কোনো কিছুই নেই, অথচ তারা সব কিছু মিলে আপনার একটা মানে ডোন্ট কেয়ার ভাব দেখাচ্ছেন। এটা আমার মনে হচ্ছে যে ক্রিকেটের এইটা একটা কনসার্নের জায়গা। আমার মনে হয় যে সামনে পরবর্তী যেটা হবে এই জাতীয় নির্বাচনের পরে একটা সিদ্ধান্ত আসতে পারে, তারপরে হয়তো আস্থা আসবে সবার। আমরা দেখতে পাচ্ছি যে বিপিএলে একটা স্পন্সরশিপ পেয়েছিলাম আমরা, পাওয়ার্ড বাই স্পন্সর বা টাইটেল স্পন্সর, এগুলো কিছুটা মাঝপথে আমরা পেয়েছিলাম। বাট এই যে অদম্য টি-20, এটা কোনো স্পন্সর নেই, তো বলা যেতে পারে এটা বলা যায় কি না আসলে যেই পরিমাণ টাকা বিগত কমিটি রেখে গিয়েছিল রিজার্ভে, সেই টাকাটাই এখন আসলে খরচ করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে? হ্যাঁ, সেটাই তো। আপনি এখন বসে বসে খাচ্ছেন অনেকটা, সেরকম ব্যাপার। আপনি দেখেন বিসিবির আপনি একটা ফ্রাঞ্চাইজি নিজের টাকা দিয়ে করলেন, আপনি ফার্স্ট ডিভিশনে ক্রিকেটার ক্লাবগুলো যখন খেলতে পারলো না তাদেরকে নিয়ে আবার একটা টুর্নামেন্ট করছেন, সেখানেও নিজেদের টাকা দিচ্ছেন। আবার এই যে একটা মিনি টি-20 টুর্নামেন্ট করছেন, সেখানেও আপনি নিজের টাকা দিয়ে করছেন। তাহলে আপনি স্পন্সর পাচ্ছেন কোথায়? আপনি একটু মিডিয়ার কাছে খোলাসা করেন না যে আপনার আয় কত আর ব্যয় কত। আপনি তো ওটা করতে পারছেন না। আপনি বারে বারে একটা ওই যে সেই রাজার কোষ ভাণ্ডার যেটা, ওটা ভেঙে ভেঙে আপনি, তো এইভাবে করলে তো রাজার ভাণ্ডারও শূন্য হয়ে যাবে। আমরা শুনতে পাচ্ছি বারবার যে বিভিন্ন জায়গা থেকে যে আমিনুল ইসলাম বুলবুল হয়তো আর এই বোর্ড চালাতে চাচ্ছেন না, তিনি হয়তো চলে যেতে চাচ্ছেন, এরকম একটা গুজবও ছড়িয়েছিল কয়েকদিন আগে যে আমিনুল ইসলাম বুলবুল তিনি কি রাতে ঢাকা ছেড়েছেন নাকি ছাড়েননি। সো আলটিমেটলি তার ভিতরেও তো একটা অস্থিরতা নিশ্চয়ই কাজ করছে। এই বোর্ডের উপর তিনি কতটা সন্তুষ্ট বা সন্তোষজনক পর্যায়ে রয়েছেন? আমরা জানি তিনি আইসিসিতে কাজ করতেন, মানে তিনি কর্মকর্তা হিসেবে আসলে যে ব্যাপারটা বোঝে থাকে সেটা আসলে নয়, তিনি চাকরি করতেন সেখানে। বাট এই যে লিডারশিপে যে জায়গাটা, সেই জায়গাটাতে তিনি আসলে ফেল করছেন কেন বারবার? আপনিই বলে দিলেন যে তিনি একজন কর্মকর্তা ছিলেন আইসিসির, সেখান থেকে কিন্তু তিনি একজন এখন ডিরেক্টর এবং অ্যাপেক্স বোর্ডের সদস্য। তো তার অভিজ্ঞতা এবং ওইটার সাথে আসলে তুলনা করলে চলবে না। তো আমার যেটা মনে হয়, আমি আবারও বললাম যে এই বিসিবি মনে হচ্ছে একটা ছায়া বিসিবি এর সঙ্গে আছে যারা সেটা চালাচ্ছে, এবং তিনি সেটার পার্ট না। আমিনুল ইসলাম বুলবুল যখন এসেছিলেন বিসিবি, তিনি তো মনে হয় বাংলাদেশ ইতিহাসে প্রথম পেইড প্রেসিডেন্ট আমাদের। আমিনুল ইসলাম বুলবুল আশা করছেন যে তিনি যখন আইসিসিতে ব্যাক করবেন তখন তিনি তার পুরনো জায়গাটা হয়তো ফিরে পাবেন। আসলে কি সেই বাস্তবতা এখন রয়েছে? তিনি যে পর্যায়ে আসলে কূটনীতিক ব্যর্থতা দেখালেন এই বিশ্বকাপে বাংলাদেশের পার্টিসিপেশন ঘিরে, এরপরে কি তার পুরনো জায়গায় ফিরে যাওয়ার আর কোনো চান্স আছে? তিনি কি এটা বুঝতে পারছেন? আমার মনে হয় তিনি নিজেও এটা আশা করেন না যে আবার ফিরে যাবেন ওখানে, কারণ তিনি আমরা যেটা শুনেছি বারবার বলতে হয় এই কারণে, আপনি কিন্তু যে মিডিয়া অ্যাক্সেসটা না থাকলে কিন্তু এই শোনা কথাগুলো দিয়ে খবর করতে হয়। এবং আবারও বলছি যে বিসিবিকে
মিডিয়াকে যদি আপনি দরজাটা বন্ধ করে দেন তাহলে কিন্তু এই গুজবের বাজার আরও আগুন ছড়াবে বেশি। আমার মনে হয় যে এটা থেকে সরে আসা উচিত। আর বিসিবির প্রেসিডেন্ট হিসেবে তিনি যে এই এখন যে পদে আছেন, যে স্ট্যাটাসটা তিনি হোল্ড করছেন, সেটা পরে আপনি আইসিসিতে যাওয়া এবং তিনি যেটা করেছেন, এবং আমরা দেখেছি যে ওই বোর্ড সবাই শুনেছি যে যেভাবে হেরে গেছেন এবং উত্তেজিত হয়ে গিয়েছিলেন কেউ কেউ। তো সেই ক্ষেত্রে এর পরবর্তীতে আমার মনে হয় না তার আর দুবাই ফেরতে হবে, তাকে হয়তো মেলবোর্নে ব্যাক করতে হবে। আমরা মনে হয় সময় আর কম পাচ্ছি, আমরা একটা বিরতিতে যাব। তবে তার আগে আসলে আমরা আরও কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এবারে যে আমরা দেখতে পাচ্ছি যে সামনে সিরিজগুলো রয়েছে, অস্ট্রেলিয়া আর বাংলাদেশে আসার কথা রয়েছে, বাংলাদেশের আয়ারল্যান্ড ট্যুর রয়েছে, সাউথ আফ্রিকা ট্যুর রয়েছে, ভারতেরও আসার কথা। তবে বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে নির্বাচন হবার আগ পর্যন্ত কোনো ধরনের কি অনিশ্চয়তা রয়েছে যে এই ট্যুরগুলো কোনোভাবে ক্যান্সেল হয়ে যেতে পারে? দেখেন, এইগুলো তো মানে এক একটা ট্যুরের 3 মাস আগে থেকে কিন্তু বোঝা যায় যে এই ট্যুরটা হচ্ছে কি হচ্ছে না। তো এই মুহূর্তে যদি আপনি দেখেন যে আমাদের দেশে নির্বাচন সামনে, এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদেরও একটা এম্বার্গো আছে, তো নির্বাচন পরবর্তী সময় কি হয়, তখন কোনো কিছু থাকে কিনা, নিরাপত্তা ব্যাপার স্যাপার, তো সব কিছু মিলে কিন্তু আপনি, আমি মনে করি পাকিস্তান ট্যুরটা অন্তত কনফার্মে ধরে রাখেন, মার্চে পাকিস্তান আসছে, এটাতে নিয়ে কোনো সন্দেহ নয়। কিন্তু এপ্রিলে নিউজিল্যান্ডের আসা, তারপর অগাস্টে অস্ট্রেলিয়ার আসা, এটা নিয়ে কিন্তু এখন আপনি বলতে পারবেন না যে তারা নিশ্চিতভাবে আসছেন। এবং ভারতের সেপ্টেম্বরে আসা, এটা এখন থেকেই বলা যায় যে অনিশ্চিত হয়ে গেছে। তো সব মিলিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। আপনি যতই আপনি গাঝাড়া দেওয়ার চেষ্টা করুন না কেন, এটা স্বীকার করতে হবে যে এক অনিশ্চয়তা আছে। এবং এইখানে বিসিবির আসলে পার্ট আছে, একটা বড় পার্ট থাকে যে আপনি এখন কি যোগাযোগ করছেন তাদের সঙ্গে, তারা যে আপনার ভোটিংয়ের বিরুদ্ধে গেল, তারপরে কি তার সাথে তাদের যোগাযোগ হয়েছে? অনেক সময় হয় যে অফিসিয়াল কোনো কিছু হয় না, কিন্তু আনঅফিসিয়াল কিন্তু অনেক কর্মকর্তাদের সাথে অনেক কর্মকর্তাদের যোগাযোগ থাকে। সেইটা মেনটেন করা, সেই পিয়ার মেনটেন করাটা আমার মনে হয় যে ভীষণভাবে জরুরি হয়েছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে। আমরা তো দেখতে পাচ্ছি যে আইসিসিতে যে পরিমাণ ভারতের আধিপত্য থাকে, ভারত বারবার বলছে যে পাকিস্তান বাংলাদেশকে প্ররোচিত করেছে বিশ্বকাপে একটা নিউট্রাল ভেন্যুতে তারা খেলতে পারে, বা শ্রীলঙ্কা যাতে তারা খেলতে পারে। আমরাও নিউট্রাল জায়গা থেকে চিন্তা করতে চাই। কথা হচ্ছে যে রাজীব শুক্লার যে কথাটা, পাকিস্তান বাংলাদেশকে প্ররোচিত করেছে এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করা বা না করা নিয়ে, এই কথা আসলে কতটা যৌক্তিকতা রয়েছে? আমরা কিন্তু পাকিস্তানের কাছ থেকে এখন কোনো পর্যন্ত ফুল সাপোর্ট যেটাকে বলে থাকে, আমরা ভোট পেয়েছি বাট সেই ভোট তো আমরা কাজে লাগিনি, বাট ফুল সাপোর্ট যেটা বলে যে আন্তর্জাতিকভাবে বা কূটনৈতিকভাবে চাপ দেয় আইসিসিকে, সেই জায়গাটা থেকে পাকিস্তান কতটা আমাদের সাপোর্ট দিল, বা আমাদের সাথে আসলে কোনো গেম খেলা হয়েছে কিনা? আসলে দেখেন, ভারত এবং পাকিস্তান এদের আসলে পুরনো একটা শত্রুতা কিংবা যেটাই বলেন বৈরিতা রয়েছে। তো সেখানে আমাদেরকে নিয়ে আমার এটা কষ্ট হয় যে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাকভি সাহেব যেভাবে কথা বলেন, কিংবা রাজীব শুক্লা যেভাবে বিসিসিআই থেকে কথা বলেন, এটা তো আসলে আমাদের নিয়ে কেন হচ্ছে? আমরা কি সেই সুযোগটা তাদেরকে দিয়ে দিচ্ছি? আমরা কেন আশা করছি যে পাকিস্তান আমাদেরকে জন্য বিশ্বকাপ বয়কট করবে? হ্যাঁ, আমরা তো দেখেছি অনেকের মধু খই খই কি জন্য একটা গান আছে না, ওই টাইপের আর কি, যে সবাই মুখে কিন্তু খই ফুটে মধু দেয়, কিন্তু পরে কিন্তু সে কাজটি করে না। এবং পাকিস্তান কিন্তু সোমবার পর্যন্ত টাইম নিয়েছে, আজকে কিন্তু সেই সোমবার। তারা কি বিশ্বকাপ বয়কট করবে? কেন আমাদের নিয়ে পাকিস্তান করবে? কিংবা ভারতই কেন বা আমাদের নিয়ে বলবে যে পাকিস্তান আমাদের নিয়ে খেলছে? সেই সুযোগটি কি আমরা করে দিচ্ছি? আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে জায়গাটায় রয়েছে এখন, নিজস্ব একটা মানে ব্যক্তিত্ব থাকা উচিত। আমরা কেন সবার হব, মানে গুটি হইতে যাব? আমরা দেখতে পাচ্ছি আমাদের তো এখানে শুটিং টিম, তারাও তো ইন্ডিয়া সফরে গেল, সেখানে অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। ক্রিকেট দলের উপর যে পরিমাণ হুমকি ছিল সেটা সেখানে আসলে পাওয়া যায়নি। তো আলটিমেটলি ইন্ডিয়াতে আরও অনেক টুর্নামেন্ট হবে, সাবকন্টিনেন্টে অনেক টুর্নামেন্ট হবে, আমাদের এখানে আমরা এশিয়া কাপ আয়োজন করব। সো এই সময়টাতে আমিনুল ইসলাম বুলবুলের কী করা উচিত ছিল, মানে তার পলিসিটা কী হওয়া উচিত ছিল? যে ইউনিটির দিকে জোর দেয়, নাকি আসলে সময়ের সাথে যেটা কিনা পাবলিক বেশি খায় উনি সেদিকে ছুটছেন আমার যেটা মনে করছে? সো আসলে কোন জায়গাটা তার বেশি প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই সময়টাতে? না, সেটাই তো আমরা দেখছি যে সস্তা জনপ্রিয়তার দিকে সবাই ঝুঁকছে আর কি। আসলে আপনি দেখেন যে এই মুস্তাফিজকে নিয়ে যেটা হলো, সেখানে কিন্তু মিডিয়া প্রচণ্ডভাবে সাপোর্ট করেছিল তাদেরকে, এবং তারপরে কিন্তু জনপ্রিয়তা ওইদিকে গিয়েছিল, যে সেটাতেই কিন্তু আমরা গেলাম। এবং পরবর্তীতে দেখেন যে সাংবাদিকদের নিয়ে যে এটা করা হয়েছে, সবাই জানে যে সাংবাদিকদের নিয়ে কিছু বললে পরে পাবলিক হাততালি দিতে পারে, সেটার দিকেই তারা যাচ্ছে। তো এই জনপ্রিয়তাটার দিকে না গিয়ে দূরদর্শিতা
মানে দূরদর্শী হওয়া উচিত তাদেরকে, যে কি হতে পারে। আমাদের কিন্তু আগামী বছর এশিয়া কাপ হওয়ার কথা আমাদের এখানে, এবং সেটা হতে গেলে কিন্তু আপনার সবার সাপোর্ট লাগবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের কিন্তু সাপোর্ট আমরা লাগবে। তখন হয়তো পাকিস্তানকে পাবো, বাট শ্রীলঙ্কা, আফগানিস্তান কি বিসিসিআই এর বলয়ে কাটিয়ে এসে বাংলাদেশে খেলতে আসবে? আমার মনে হয় না তারা ভারতীয় ক্রিকেটের বোর্ডে বাইরে গিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিংবা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কিছু বলবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এশিয়া কাপটা আমাদের অনিশ্চয়তার ভিতরে এখনো রয়েছে। তো আপনি একটু চেষ্টা করেন না, আপনি একটু মানে অফিসিয়াল না হলো, আপনি সবাইকে জানানো না গেল, আপনি আনঅফিসিয়াল একটু যোগাযোগ করেন যাদের সাথে ভালো যোগাযোগ আছে ওই বোর্ডের, শ্রীলঙ্কার সাথে হোক, ভারতের সাথে হোক, আফগানিস্তানের সাথে হোক, সেই যোগাযোগগুলো করে এশিয়া কাপটা আমরা নিশ্চিত করি। ঠিক আছে, আমরা টি-20 খেলতে পারিনি, এটা আমাদের একটা স্টান্স আমরা হোল্ড করেছি। তো এখন তো সেটা আমি মনে করি অতীত, তার পরবর্তীতে যাওয়া উচিত যে কি করা যায়, কারণ সামনেই কিন্তু এশিয়া কাপ আমাদের এখানেই হবে। অবশ্যই, সেটাই আমরা আশা করছি দ্রুতই সব অস্থিরতা শেষ হবে এবং বিসিবি তাদের আসলে সুমতি হবে যে গণমাধ্যমের সাথে বা ক্রিকেটারদের সাথে বা ক্লাবের সাথে দূরত্ব তৈরি করা আসলে ক্রিকেটেরই দিন শেষে ক্ষতি। সো অনেক ধন্যবাদ সঞ্জয় সাহেব আমাদের সাথে থাকার জন্য।